উম, হ্যাঁ, তো আজকের টপিকটা হচ্ছে ট্রেডিং। ট্রেডস জিনিসটা কি? থ্রেড ইজ এ বেসিক ইউনিট অফ সিপিইউ ইউটিলাইজেশন। থ্রেড কন্টেন্টস, একটা থ্রেড কি কি কন্টেন্ট করে রাখে? একটা থ্রেড আইডি, প্রোগ্রাম কাউন্টার, রেজিস্টার, সেট, স্ট্যাক, এগুলো কি একটা থ্রেডের মধ্যে থাকে। একটা থ্রেডকে আপনি একটা কোডের মতো ভাবতে পারেন, যে অনেকগুলো প্রসেস বা টাস্ক যখন আমরা সিপিইউতে দেই তখন সিপিইউটা ইউটিলাইজ কিভাবে করবে। হয়তো অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলোকেও হয়তো সিপিইউ চাইলো যে আমি দুইটা থ্রেডে ভাগ করলাম, যে এই দুইটা প্রসেস এই থ্রেডে আসলো, এই দুইটা প্রসেস বা টাস্ক এই থ্রেডে আসলো, তাহলে কি সিপিইউটা ইউটিলাইজ করতে পারতেছে, টাইমটা ইউটিলাইজ করতেছে, টাইমটা শর্ট করতেছে। এই ধরনের সিপিইউ ইউটিলাইজেশনের জন্য সিপিইউ কি মাল্টি থ্রেড ক্রিয়েট করতে পারে। তো এই জিনিসটাই হচ্ছে থ্রেডের কাজ। থ্রেডটা কি করে? আলাদা এন্টিটি হিসেবে ক্রিয়েট হয়ে টাস্কগুলোকে ভাগ করে নেয়, ঠিক আছে? টাস্কগুলোকে ভাগ করতে পারে কিভাবে থাকে? তারা এই যে টাস্কগুলো যে তারা ভাগ আলাদা আলাদা থ্রেড যে করতেছে, তাদের মধ্যে কি কি আছে? শেয়ার্ড উইথ আদার থ্রেডস বিলঙ্গিং দ্য সেম প্রসেস। তার মানে একটা প্রসেস থেকেই কি দুইটা থ্রেড বিভক্ত হচ্ছে, বিভক্ত হয়ে এর মধ্যে তারা কি কি শেয়ার করে? কোড সেকশন, ডেটা সেকশন, ওএস রিসোর্স। দেখেন আপনারা কিন্তু কোড সেম প্রসেস থেকে আসতেছে, তাহলে কি এদের কোড সেকশন সেম হবে, শেয়ার করতেছে এরা। ডেটা কিন্তু একই ডেটা, যেমন 1 থেকে 100 মিলিয়ন ধরেন এখানে ডেটা ছিল, এখান থেকে 50 মিলিয়ন এ নিল, 50 মিলিয়ন এ নিল, এরা কিন্তু একই ডেটার অন্তর্ভুক্ত ছিল, তাহলে এরা ডেটাও কিন্তু শেয়ার করতেছে, তাই না? 50-50 ডেটা শেয়ার করলো। তারপর কি হচ্ছে? ওএস রিসোর্স। ওএস রিসোর্স কি এরা শেয়ার করতেছে, কারণ কি ওএস অর্ধেক একে রিসোর্স দিচ্ছে, আবার কি ওএস একেও কিন্তু রিসোর্স দিচ্ছে, তাহলে কি এরা থ্রেডগুলা রিসোর্সও কিন্তু শেয়ার করে। তারপর কি দেখতেছেন? এ ট্রেডিশনাল প্রসেস হ্যাজ এ সিঙ্গেল থ্রেড অফ কন্ট্রোল। তার মানে একটা নর্মাল আগেরকার সময়ে যে প্রসেসগুলো আমরা ক্রিয়েট করতাম, সেই প্রসেসগুলো কি সিঙ্গেল থ্রেডেড, মাল্টি কোড ছিল না, বা আগে কি সিঙ্গেল কোড ছিল না, আগে এরকম সিঙ্গেল থ্রেডও ছিল। সো এই সিঙ্গেল থ্রেড অফ কন্ট্রোলটা তারা কমান্ড অফ চেম হিসেবে নিত, এখানে কি কোনো মাল্টি থ্রেড ইউজ করতো না। তার মানে তারা যদি 100 বা এখানে যদি 5টা টাস্ক দেয়, তারা 5টাই কি এক এক করে সিরিয়ালি কি করতে থাকবে এক্সিকিউট, তারা কি আলাদাভাবে প্যারালালি করতে পারতো না। তো এই জিনিসটাই বলছে যে ট্রেডিশনাল প্রসেস হ্যাজ সিঙ্গেল থ্রেড অফ কন্ট্রোল, প্রসেস উইথ মাল্টি থ্রেডস অফ কন্ট্রোল ক্যান পারফর্ম মোর দেন ওয়ান টাস্ক অ্যাট এ টাইম, তাই না? কারণ কি ধরেন এক ধরনের কাজ করতেছে, এখানে মাল্টি থ্রেডে এই একই প্রসেস থেকে আরেক ধরনের কাজেরা নিয়ে নিচ্ছে, তাহলে এরকম ভাবে কি একই টাইমে মাল্টি কাজ তারা করতে পারে মাল্টি থ্রেডের জন্য। তো থ্রেডের এখানে দেখতেছি, দেখেন এ থ্রেড ইজ এ পাথ অফ এক্সিকিউশন উইথিন এ প্রসেস। আমরা যদি এই থ্রেডের একটা ডায়াগ্রাম থেকে দেখি, যে এটা একটা কি সিঙ্গেল থ্রেডেড প্রসেস, যেখানে কি থাকতেছে? কোড চাঙ্ক থাকতেছে, ডেটা চাঙ্ক থাকতেছে, ফাইল থাকতেছে, আর রেজিস্টার আর স্ট্যাক থাকতেছে। এইখানে কি থাকে? ওই থ্রেডের নিজস্ব ইনফরমেশনগুলো থাকে। রেজিস্টার এবং স্ট্যাকে থাকে কি পার্সোনাল ইনফরমেশনগুলো, আর কোড, ডেটা, ফাইল এটা হচ্ছে ওই প্রসেসের সম্পূর্ণ ইনফরমেশনটা। তাহলে দেখেন সিঙ্গেল থ্রেডে এইগুলো আছে, আবার দেখতেছি আমরা মাল্টি থ্রেডেড প্রসেসেও কি আছে? মাল্টি থ্রেডেড প্রসেসেও কিন্তু এই তিনটা জিনিস আছে, কিন্তু তিনটা কিন্তু প্রত্যেক জায়গায় নাই। কোড, ডেটা, ফাইল কিন্তু একটাই আছে, একবারই দেওয়া। তার মানে বুঝতে হবে যে এই তিনটা থ্রেডই কি এই কোড, ডেটা, ফাইলগুলা শেয়ার করতেছে, একই সাথে শেয়ার করতেছে। শুধুমাত্র আলাদা আলাদা কিভাবে কি দেওয়া আছে? রেজিস্টার এবং স্ট্যাকের ভ্যালুগুলো, তাই না? কারণ আমরা বলছি মাত্রই যে থ্রেডের পার্সোনাল ইনফরমেশনগুলো কি রেজিস্টার এবং স্ট্যাকের মধ্যে স্টোর থাকে। তাহলে এই প্রত্যেকটা মাল্টি থ্রেডেড প্রসেসেও কি রেজিস্টার এবং স্ট্যাটগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, কারণ কি তাদের ডিফারেন্ট থ্রেডের জন্য ডিফারেন্ট ভ্যালু। তো এই হচ্ছে আমার থ্রেডের কনসেপ্টটা। তো থ্রেডের কনসেপ্টের মধ্যে আর কি আছে? থ্রেড এগুলো আমরা পড়ছি অলরেডি, এগুলো উপরেই ছিল। তারপর দেখেন থ্রেডের বেনিফিটটা কি। থ্রেডের বেনিফিটটা হচ্ছে রেসপন্সিভনেস, তাই না? ওয়ান থ্রেড মে প্রোভাইড র্যাপিড রেসপন্স ওয়াইল আদার থ্রেডস আর ব্লক অর স্লো ডাউন ওয়াইল ইন্টেন্সিভ ক্যালকুলেশন। তাহলে কি এইখানে থ্রেডটাই আমরা যদি এমন একটা প্রসেস পেতাম, যখন থ্রেড আমরা ইউজ করি নাই, তাহলে এই প্রসেসটা অনেক টাইম লাগাচ্ছে, আর এর পিছনে আরো তিনটা প্রসেস ধরেন আছে, এই দুইটা এক্সিকিউট হয়ে গেছে, এইটা এক্সিকিউশন অবস্থায় আছে, আর এর পিছনে আরো তিনটা আছে, এটা যদি এতই টাইম লাগায়, তাহলে কি ওই তিনটা কি অনেক টাইম ওয়েট করতে করতে স্টারভেশনে চলে যাবে না? সেই জিনিসটা কি রেসপন্স টাইমটা বাড়িয়ে দিবে অনেক। তাহলে এই জিনিসটা তো আমার কি ভালো না? এই জিনিসটা তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি? থ্রেডের মাধ্যমে, যে আমরা যদি মাল্টি থ্রেড ইউজ করি, আর এই থ্রেডটাকে, এই বড় চাংটাকে কি একটা থ্রেডের মধ্যে রেখে ছোট ছোট চাংগুলাকে কি আরেকটা থ্রেডে নিয়ে আসলাম, তাহলে কি আমরা কনকারেন্টলি ওই বড় ভ্যালুটা, বড় টাস্কটাও কি করতেছি, এবং কি একই সাথে ওইগুলোরও কি স্টারভেশনে পড়তে হচ্ছে না। তাহলে কি আমার রেসপন্সিভনেসটা কি বৃদ্ধি পাচ্ছে, রেসপন্স টাইমটা কমতেছে, এবং রেসপন্সিভনেসটা কি বৃদ্ধি পাচ্ছে। সবাই কি বুঝতে পারছি?
তারপর হচ্ছে দেখেন আমার রিসোর্স শেয়ারিং। রিসোর্স শেয়ারিং আমরা মাত্র বলছি যে একটা ওএস কি রিসোর্সটা শেয়ার করতেছে সিপিইউর সাথে, তাহলে যেহেতু যারা রিসোর্সটা শেয়ার করতেছে তাহলে কি উইচ অ্যালাউস মাল্টিপল টাস্ক টু বি পারফর্ম সিমultaneously, তাই না? মাল্টিপল টাস্ক তারা রিসোর্স শেয়ারের মাধ্যমে কি আলাদা আলাদা টাস্কগুলো আলাদা আলাদা থ্রেডে বিভক্ত করে তারা কি সিমultaneously করতে পারে, প্যারালালি করতে পারে। তো এতে কি আমার আরও বেনিফিটই হচ্ছে আমার সিস্টেমের জন্য। তারপর দেখেন ইকোনমি লেখা। ইকোনমিটা কেন? ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং থ্রেড ইজ মাচ ফাস্টার দ্যান পারফর্মিং সাম টাস্ক ফর প্রসেসেস। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা কিন্তু মাল্টি প্রসেসও আছে, প্রসেস ক্রিয়েশনও আছে, থ্রেড ক্রিয়েশনও আছে। তাহলে প্রসেস ক্রিয়েশনটা যে আমরা যে প্রসেস ক্রিয়েট করি সেটা ইজ ভেরি কস্টলি দ্যান থ্রেড ক্রিয়েশন। এই জন্য আমরা কি সবসময় প্রসেস ক্রিয়েট না করে থ্রেড ক্রিয়েট করি অনেক সময়, যাতে কি আমার কস্টটা এফিসিয়েন্ট হয়। কারণ আমার প্রসেস ক্রিয়েট করতে যত টাকা লাগে আমার থ্রেড ক্রিয়েট করতে অত টাকা বা অত শ্রম বা অত টাইম লাগে না। সো এই সব দিক দিয়ে বিবেচনা করলে কি আমার ইকোনমিক্যালি দিক দিয়ে থ্রেড হচ্ছে আমার মাল্টি থ্রেডিংটা অনেক বেশি এফিসিয়েন্ট দেন মাল্টি প্রসেসিং। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, লাস্টের কি স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি কেন? কারণ এখানে যেহেতু এটা একে তো কস্ট এফিসিয়েন্ট, তার উপর কি এদের এক্সিকিউশন টাইমটা কম লাগতেছে। কারণ কি তারা অনেক থ্রেডে ভাগ করে কি টাস্কগুলো ডিভাইড করে দিতে পারতেছে। এই ধরনের জিনিসগুলোকে কি তারা আরও স্কেবল কোনো একটা কি ফাংশন হিসেবে, স্কেবল একটা বিজনেস হিসেবে কিন্তু তারা একটা ক্রিয়েট করতে পারে ভবিষ্যতে। তো এই ধরনের আর্কিটেকচার, তারা এই ধরনের নীতিটা ফলো করে কি তারা ভবিষ্যতে আরও কি মাল্টি প্রসেসর আর্কিটেকচারও কিন্তু তারা বানাতে পারে। এবং মাল্টি প্রসেসর আর্কিটেকচারগুলো এর দ্বারা কি মাল্টি থ্রেডের দ্বারা বেনিফিটও হতে পারে। কারণ মাল্টি থ্রেড এবং মাল্টি প্রসেস কিন্তু সিমিলার টাইপেরই কাজ করে, জাস্ট মাল্টি থ্রেডটা ইজ মাস্ট কস্ট এফিসিয়েন্ট, মাল্টি প্রসেস ইজ মোর কস্ট এফেক্টিভ। সো এই জিনিসটা আমার মাথায় রেখে কি আমার স্কেবল করা যায় যে কোনো একটা সিস্টেমকে। তারপর আসতেছে কি আমার থ্রেডিং এরই একটা কি কনসেপ্ট, যেটা কি আমার মাল্টিকোর প্রোগ্রামিং। মাল্টিকোর প্রোগ্রামিংটা কি? বা মাল্টি প্রসেসর সিস্টেম, মাল্টি কোর অর মাল্টি প্রসেসর সিস্টেম পুটিং প্রেশার অন প্রোগ্রামার চ্যালেঞ্জ ইনক্লুড। প্রোগ্রামের কি কি চ্যালেঞ্জ হতে পারে? ডিভাইডিং অ্যাক্টিভিটিস, কিভাবে ডিভাইড করব, ব্যালেন্স কিভাবে করব, ডেটা স্প্লিট কিভাবে করব, ডিপেন্ডেন্সি কিভাবে হবে, টেস্টিং আর ডিবাগ কিভাবে করব। এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু একটা প্রোগ্রামার ফেস করতে পারে। তো সেই ফেসগুলো প্রোগ্রামের উপর এই ফেজটা সলভ করার জন্য আমার আসলো হচ্ছে কি প্যারালেলিজম এবং কনকারেন্সি। প্যারালেলিজমটা জিনিসটা কি আর কনকারেন্সি জিনিসটা কি এটা একটু দেখি। প্যারালেলিজম ইমপ্লাইজ এ সিস্টেম ক্যান পারফর্ম মোর দ্যান ওয়ান টাস্ক সিমultaneously। প্যারালাল মানেই বুঝতেছি আমরা প্যারালালি চলবে। তার মানে আমি বুঝাচ্ছি, এইখানে ধরেন ব্লু কালারের একটা P1 আছে যেখানে কি T1 এবং T3 হচ্ছে টাস্ক আছে ধরেন, সিমিলারলি প্রসেস আছে আর কি। সিমিলারলি আমার কাছে গ্রে কালারের আছে একটা P2 একটা সিস্টেমে, যেখানে কি T2 এবং T4 নামের প্রসেস আছে। তাহলে T1 T3 T2 T4 দুই ধরনের আলাদা আলাদা প্রসেস, আমার দুই ধরনের আলাদা আলাদা এন্টিটিতে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে এক্সিকিউট করতে পারি? দুইটা উপায় করতে পারি। একটা কি? একটা হচ্ছে কনকারেন্সি। কনকারেন্ট মানে কি? কনকারেন্ট মানে আমার একটা সিঙ্গেল কোর আছে বা একটা সিঙ্গেল থ্রেডই আছে, সেই থ্রেডেই কি আমি একবার এটাকে নিচ্ছি, একবার কি এটাকে নিচ্ছি, একবার এটাকে নিচ্ছি, একবার এটাকে নিচ্ছি। মানে P1 থেকে একটা প্রসেস আমি একবার নিচ্ছি, তারপরে আবার P2 থেকে আরেকটা প্রসেস আরেকবার চালাচ্ছি। এভাবে চালাতে চালাতে কি আমরা একসময় শেষ করে দিব। কারণ আমাদের যেমন কোয়ান্টাম টাইমের মতো, যে একটা কোয়ান্টাম টাইম নির্দিষ্ট রাখতেছি ধরেন 5 মিলি সেকেন্ড, সেই 5 মিলি সেকেন্ড আগে আমি T1 কে দিলাম, তারপরে আবার কি আমি কন্টেক্সট সুইচ করে T2 তে চলে গেলাম, আবার 5 সেকেন্ড পর কন্টেক্সট সুইচ করে T3 আসলাম, 5 সেকেন্ড পর আবার কন্টেক্সট সুইচ করে T4 আসলাম। এভাবেই কি একটা সিঙ্গেল করে এইটা টাস্ক পারফর্ম হতে থাকে। এটাকে কি বলতেছি আমরা? কনকারেন্টলি, কনকারেন্সি যেটা বলি, কনকারেন্সি বলতেছি এটাকে। আর আরেকটা কি? প্যারালিজম। প্যারালিজমটা কি? প্যারালিজমটা হচ্ছে এই টাস্কটাকে আমি কি করতেছি আলাদা আলাদা কোরের মধ্যে নিয়ে যাচ্ছি বা আলাদা আলাদা থ্রেডের মধ্যে নিয়ে যাচ্ছি। মানে 1 এবং 3 হচ্ছে কি একটা থ্রেডে এক্সিকিউট হচ্ছে পরপর, এবং 2 এবং 4 কি আরেকটা থ্রেডে এক্সিকিউট হচ্ছে পরপর। তাহলে কি এইখানে যতটুকু টাইম লাগতো তার থেকে অনেক কম টাইম লাগবে না এখানে? বুঝতে পারছি? তো এভাবেই কি আমার প্যারালিজমটা প্যারালালি এক্সিকিউট হয়ে আমার রেসপন্স টাইমটা কমিয়ে দেয়। সবাই কি বুঝতে পারছি? তো প্যারালিজমের মধ্যে আমার দুই টাইপের প্যারালিজম হতে পারে। একটা কি ডেটা প্যারালিজম, আর একটা কি টাস্ক প্যারালিজম। ডেটা প্যারালিজমটা কি? ধরেন আমি যেটা ফার্স্টের দিকে বলতেছিলাম যে এখানে ধরেন 1 থেকে 100 মিলিয়ন ডেটা আছে। তাহলে এই ডেটার মধ্যে 1 থেকে 100 মিলিয়ন ডেটা আছে,
সেটাকে আমি কিভাবে প্যারালালি ভাগ করতে পারি, যে এইটা জিরো, ধরেন জিরো থেকে আসে, জিরো থেকে 25 মিলিয়ন এ পাবে, 25 থেকে 50 মিলিয়ন এ পাবে, 50 থেকে কি 75 মিলিয়ন এ পাবে, বা 51 থেকে, এটা ধরেন 26 থেকে, আর কি 76 থেকে 100 মিলিয়ন একে দিলাম। তাহলে কি চারটা কোর আমি ডিভাইড করলাম এবং একটা সিঙ্গেল মানে বিগ চাঙ্ক অফ ডেটাকে আমরা চারটা ভাগে কি ভাগ করে চারটা করে দিয়ে দিলাম। এটাকে কি বলতেছি আমরা? ডেটা প্যারালিজম। কারণ কি আমরা ডেটাকে প্যারালালি ভাগ করছি। সবাই কি বুঝতে পারতেছি? জি স্যার। সিমিলারলি টাস্ক প্যারালিজমটা কি? একই ডেটার আন্ডারে কাজ করতেছি, কিন্তু ধরেন ওই ডেটা ইউজ করে আমি এখানে অ্যাডিশন করতেছি, এখানে আমি ধরেন মাল্টিপ্লিকেশন করতেছি, এখানে আমি ধরেন মিন বের করতেছি, এখানে আমি ধরেন অ্যাভারেজ বের করতেছি। তাহলে একই ডেটাকে ইউজ করে আমরা কি ডিফারেন্ট ডিফারেন্ট টাস্ক পারফর্ম করতেছি, সেটাকে কি বলি আমরা? টাস্ক প্যারালিজম বলি। সবাই কি ডেটা প্যারালিজম এবং টাস্ক প্যারালিজমের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে একটা থিওরি হিসেবে, তাই না? যে ডেটা প্যারালিজম এবং টাস্ক প্যারালিজম। বলেন, আরেকবার বলবো? জি স্যার। আচ্ছা, ডেটা প্যারালিজমটা কি ছিল আমার? ডেটাকে আমরা প্যারালালি ভাগ করে চাঙ্ক অফ একটা বড় চাঙ্ককে আমরা কি ছোট ছোট স্মলার চাঙ্ককে ডিভাইড করে সেটাকে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছিলাম। তাহলে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা করে কি চারটা করে প্যারালালি কি আমার এক্সিকিউট হতে থাকতেছিল সিমultaneously, কিন্তু একই সাথে এই করে এই করে এই করে এই করে চারটা করে কি আমার টাস্কটা পারফর্ম হচ্ছিল, তাই না? ওই ডেটাটা, তাহলে ওই ডেটাকে যেহেতু আমাকে আলাদা আলাদা চাঙ্কে বিভক্ত করে আমরা দিয়ে দিয়েছি আলাদা আলাদা করে, সেটাকে আমরা বলতেছি ডেটা প্যারালিজম। কিন্তু টাস্ক প্যারালিজমটা কি করতেছি? একই ডেটা নিয়ে কাজ করতেছে, চারটা টাস্কই চারটা করে একই ডেটা নিয়ে কাজ করতেছে। এখানে কিন্তু চারটা করে একই ডেটা নিয়ে কাজ করতেছে না, চারটা করে এক একটা ভাগ নিয়ে এক একটা পোর্শন নিয়ে কাজ করতেছে। কিন্তু এখানে কি একই পোর্শন নিয়ে কাজ করতেছে, কিন্তু এক জায়গায় কি একটা অ্যাডিশন হচ্ছে, এক জায়গায় মাল্টিপ্লিকেশন হচ্ছে, এক জায়গায় মিন বের করতেছে, এক জায়গায় অ্যাভারেজ করতেছি। তাহলে এই চার ধরনের টাস্ক যে হচ্ছে, চার ধরনের আলাদা আলাদা টাস্ক একই ডেটাকে ইউজ করে, সেটাকে কি বলতেছি আমরা? টাস্ক প্যারালিজম বলতেছি। বুঝতে পারছি? জি স্যার। তো এরকম হতে পারে আপনার সিনারিও বেস পরীক্ষায় আছে যে রহিম ওয়ান্টস টু বিল্ড এ প্রোগ্রাম দ্যাট ক্যান পারফর্ম ডিফারেন্ট অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মিন, অ্যাভারেজ অ্যাট ওয়ান্স, অল অ্যাট ওয়ান্স, কনকারেন্টলি। তাইলে এইখানে কি ধরনের সিস্টেম কাজ করতেছে? তখন আমার কি অ্যান্সারটা কি হবে? টাস্ক প্যারালিজম মাল্টিপল প্রোগ্রামিংটা কাজ করতেছে। সবাই কি বুঝতে পারছি? এইভাবে কি আপনার সিনারিওটা দেখে, ছোট ছোট সিনারিও হতে পারে, এরকম সিনারিওটা দেখে আপনার কি অ্যান্সারটা দিতে হবে এবং এইটা আঁকাইয়া দিতে হবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এই যে টাস্ক এবং ডেটা প্যারালিজম, যে আমরা টাস্ককে কি করতেছি দেখেন তো, আমরা কি করতেছি আলাদা আলাদা করে প্যারালালি ভাগ করতেছি, তাই না? মানে যেসব টাস্ককে আমরা প্যারালালি ভাগ করা যায় সেটা নিয়েই কিন্তু আমাদের হেডেক। সিরিয়ালি ভাগ করা নিয়ে কি আমাদের কোনো হেডেক আছে বলেন তো? কারণ সিরিয়ালি ভাগ করলে তো আমার কোনো কিছু না, সিরিয়ালি তো আর ভাগ হয় না। সিরিয়ালি কি সিরিয়াল ওয়াইজ একই থ্রেডের মধ্যে চলতে থাকে, তাই না? এটা যেটা আমরা দেখতেছি এটা কি আমার, এটা হচ্ছে আমার সিরিয়ালি কাজ করে, আর এটা কি বলতেছি আমরা? প্যারালালি কাজ করা, তাই না? একই সাথে দুইটা কাজ করে, আর এটা কি একটাতেই কাজ হচ্ছে। তাহলে সিরিয়াল নিয়ে কি আমাদের কোনো হেডেক আছে? না। আমাদের হেডেক কি? প্যারালাল নিয়ে, যে কার প্যারালাল পাওয়ার কত বেশি, মানে কে কতগুলা একসাথে টাস্ক একসাথে পারফর্ম করতে পারে, বা কত করে সে ডিভাইড হয়ে কাজগুলা একসাথে কনকারেন্টলি মানে প্যারালালি কি এক্সিকিউট করতে পারে। তাহলে এই জিনিসটা নিয়ে আমার যেহেতু মেইন হেডেক, তাহলে এখান থেকে আসছে কি আমার অ্যান্ডামস ল আসছে। অ্যান্ডামস লটা কি আমার ডিটারমাইন করতে পারে? স্পিড আপ কার উপর ডিপেন্ড করে? সিরিয়াল এবং প্যারালাল পোর্শনের উপর ডিপেন্ড করে। একটা টাস্কে আপনি কতটুকু পোর্শন সিরিয়ালি রাখছেন এবং কতটুকু পোর্শন প্যারালালি রাখছেন, তার উপর ডিপেন্ড করে আপনার সেই প্রোগ্রামের কি স্পিড আপটা বের করা যায়। এই ম্যাথ কিন্তু আসবেই আসবে, সো এটা খুব ভালো করে দেখেন। এটা কি স্পিড আপের সূত্রটা কি? স্পিড আপ ইজ ইকুয়াল টু কি 1/s প্লাস 1 - s/n। এসটা কি বুঝাচ্ছে? এসটা হচ্ছে আপনার সিরিয়ালি পোর্শন, মানে কতটুকু পোর্শন আপনার সিরিয়ালি আছে। 1 - sটা কি বলেন তো? 1 - সিরিয়ালের যে নাম্বারটা থাকবে 1 - sটা আমার সিম্পলি প্যারালাল পোর্শন না। কারণ দেখেন একটা টাস্কের মধ্যে, একটা ধরেন টাস্ক 100% টাস্কের মধ্যে সিরিয়াল পোর্শন যদি 30% আমরা দেই, বাকি 70% কি অবশ্যই প্যারালালি সেটা এক্সিকিউট হচ্ছে না? বুঝতে পারছেন জিনিসটা? এইভাবেই কিন্তু যে
টোটাল হচ্ছে আমার 100% বা টোটাল হচ্ছে আমার 1, তাহলে সিরিয়াল পোর্শন যদি আমার হয় 0.3, তাহলে প্যারালাল পোর্শন আমার কত হবে 0.7। ভাইস ভার্সা, সিরিয়াল পোর্শন যদি আমার হয় 0.5, তাহলে প্যারালাল পোর্শন কত হবে 0.5। সবাই কি বুঝতে পারতেছি জিনিসটা? এটাই হচ্ছে দেওয়া যে 1/s প্লাস p/n বা 1 - s/n, একই কথা। p/n যা আচ্ছা স্যার, 1 - s/n একই। এক্সামে কি ওইটুকু প্যারালাল যে পোর্শন ওইটুকু মার্ক হিসাবে থাকবে নাকি শুধুমাত্র সিরিয়ালি যে নাম্বারটা একটা ওইটুকু দেওয়া থাকতে নাম্বারটা পারে, থাকবে? যদি একটা দেওয়া থাকে আপনি আরেকটা বের করতে পারবেন না, 1 থেকে মাইনাস, ইজি না? যদি আচ্ছা, এক্সামে শুধু বুঝতে পারছি, প্যারালাল কিন্তু পোর্শন দেওয়া থাকে, ধরেন নাম্বারটা যদি থাকে প্যারালাল পোর্শনের, তাহলে এখানে তো প্যারালাল পোর্শন নাম্বারটা নাই। ওই যে আমরা ওইটা কাউন্ট করে ওইটা হিসাব করে দিয়ে দিব আর কি, 1 মাইনাস হ্যাঁ এস হ্যাঁ হচ্ছে প্যারালাল। হ্যাঁ, এক্স্যাক্টলি। ধরেন এক্সামে আপনার আছে শুধুমাত্র এইটা, এই ভ্যালুটা দেওয়া, যে p ইজ ইকুয়াল টু প্যারালাল, বা বলে আছে যে 78% অফ দ্য ডেটা আর এক্সিকিউটিং প্যারালালি। তাহলে আপনার এরকম এই লাইন থেকে বুঝতে হবে যে 78%টা কি আসলে p এর ভ্যালু, প্যারালাল। p এর ভ্যালু মা প্যারালালি, যেটা কি 1 - s, তাই না? 1 - s টাই হচ্ছে আমার কত 78%। তাহলে s টা কত হবে তাহলে 1 - 78 না? বুঝতে পারছেন? তাহলে 1 - 78 মানে কত 22%। তাহলে সিরিয়াল হবে 22 আর প্যারালাল হবে 78। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে একটা ম্যাথ দেখি এরকম এখানে করা আছে। জি স্যার। হ্যাঁ, জাস্ট 100 থেকে মাইনাস আর কি, 1 - 70 না তো 100 - 70 আর কি, যেহেতু আমার পার্সেন্টেজ দেওয়া। আর 1 - 78 মানে কি 0.78, তাই তো? তার মানে 0.22 হচ্ছে সিরিয়াল পোর্শন হতো ওইখানে। সবাই বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু ম্যাথটা দেখি। এইখানে দেওয়া দেখেন প্রশ্নটা, যে if an application is 75% parallel, 75% parallel মানেই কি 25% সিরিয়াল, এই দুইটাই কিন্তু দেওয়া থাকবে না, যে কোনো একটা দিবে, আপনার আরেকটা বের করে ফেলতে পারবেন, একদম ইজি, তাই না? 100 থেকে মাইনাস করা, তারপর 100 দিয়ে ভাগ করা, এই। তাহলে এখানে p ইজ ইকুয়াল টু কত 0.75, s ইজ ইকুয়াল টু কত 0.25। এরপর মুভিং ফ্রম 1 to 2 কোর, তাহলে এই যে আমরা n দেখতেছি না, এই nটাই হচ্ছে আমার কি কোর সংখ্যা। তাহলে n সংখ্যা, কোর সংখ্যা একবার কি 1 আছে, আর একবার কি আছে 2 আছে। তাহলে আমার কি করতে হবে, জাস্ট আমার করতে হবে শুধুমাত্র এই স্পিড আপের ফর্মুলাতে বসাতে হবে, ফার্স্টে n ইজ ইকুয়াল টু 1 দিয়ে, তারপর স্পিড আপের ফর্মুলা বসাতে হবে n ইজ ইকুয়াল টু 2 দিয়ে। তার মানে আপনি যখন বসাবেন দেখবেন স্যার দুই বেলা করতে হবে। দুইটা করতে হবে, যে 1 এখানে কি 0.25 সিরিয়াল পোর্শন প্লাস 0.75, তাই না? 1 - s মানে কি 0.75 জি বাই স্যার। 1, এইটুকুর ভ্যালু একটা হবে, একটা কিছু হবে সিমিলারলি। আর এইখানে কি সিমিলারলি 1/0.25 প্লাস 0.75 বাই কত 2, এইটা দিয়ে আরেকটা ভ্যালু পাবেন, তাই না? তারপর দুইটা ভ্যালু যখন আপনারা পাবেন, এই ভ্যালু ধরেন এইটা y এটা x, তাহলে y/x করলে আপনি পাবেন হচ্ছে 1.6। এটাই বলছে যে রেজাল্টস ইন স্পিড আপ অফ 1.6 টাইম। তার মানে আমি যদি কোর্স সংখ্যা 1 বদলে 2 করতাম, তাহলে আমার স্পিড আপটা বেড়ে 1.6 গুণ হতো। বুঝতে পারছি? তাহলে আমার পরীক্ষায় কি এরকম আসতে পারে, যে আমার কোর্স সংখ্যা দেওয়া আছে 10, আমি কোর্স সংখ্যা বাড়িয়ে করলাম 15, তাহলে আমার স্পিড আপ কত? তাহলে স্পিড আপ কত 10-এর জন্য করবেন একটা, 15-এর জন্য করবেন একটা, তারপর 15-এর স্পিড আপ ভাগ 10-এর স্পিড আপ। বুঝতে পারছি? সেটাই কি আমার স্পিড আপ কত পার্সেন্ট বৃদ্ধি পায়। স্পিড আপ কত, তাহলে তো ওইটুকুই, দুইটা অ্যান্সার, স্পিড আপ কত আর স্পিড আপ কত বৃদ্ধি পাইছে বা স্পিড আপের কি হয়েছে, সেই রেজাল্টটা কি এত ভাগ এত, মানে তার রেশিওটা। তাহলে 15-র জন্য পাইছেন যেটা সেটা ভাগ 10-এর জন্য পাইছেন যেটা সেটা, সেটাই যত হয়, ধরেন এখানে 5 পাইছেন, তাহলে কি 5 টাইমস হচ্ছে স্পিড আপ বৃদ্ধি পাইছে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। এইটা আর কি এখানে এন্ডটা হচ্ছে স্যার প্রসেস না, এই এনটা কোর হচ্ছে আমার নাম্বার। কোড, এনটা কোর হচ্ছে আমার নাম্বার। স্যার কোড। স্যার এখানে 0.75 বসালেন, তাহলে 1 মাইনাস আছে না? হ্যাঁ, 1 - 0.75 মানে কি আর 0.75 এটাই প্যারালাল প্রসেসিং। শুনেন, প্যারালাল প্রসেসিং এর নাম্বার। 1 - s যা p ও তাই, একই জিনিস না? জি p স্যার। যা 1 - s ও তাই না? যে সেখানে 1 - s লিখে রাখছে, এখানে p/n দেন, তাও একই কথা। সবাই কি বুঝতে পারছি? জি স্যার জি স্যার। কারণ s এর ভ্যালু যদি 0.25 হয়, 1 - s কত হবে 0.75, যেটা p এর ভ্যালু, একই কথা তো। বুঝতে পারছি তো? জি স্যার। আচ্ছা, এখন আমি একটু দেখাই। এইখানে কিন্তু এরকম ভাবে নর্মালি স্পিড আপের টাইম কতটুকু বৃদ্ধি পাইছে এটা না বলে, এটাও বলতে পারে যে আমার স্পিড আপ হচ্ছে 3 গুণ বৃদ্ধি পেয়েছে
আমার কোর কয়টা বাড়ছে, এটাও কিন্তু হতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি দেওয়া থাকবে, আপনার সিরিয়াল পোর্শন ধরেন দেওয়া আছে 25%, প্যারালাল পোর্শন দেওয়া আছে 75%, এবং বলা কি, বলা হচ্ছে আপনার এই কোর সংখ্যা ছিল, মানে প্রিভিয়াস কোর সংখ্যা ছিল 1, এবং দেওয়া আছে যে আপনার স্পিড আপ বেড়ে হয়েছে 1.6 টাইমস, এইগুলো আপনার দেওয়া। তাহলে আপনার বের করতে বলছে জি কি, স্যার, এন এর মান নির্ণয় করতে n2 হবে। এর ভ্যালু, n2 এর ভ্যালু বের করতে বলছে, তাই না? তার মানে কি বলতে বলছে, যে আপনার নতুন কোন কোড, কত কোড দিয়ে আপনার কি স্পিড আপটা 1.6 টাইমস বৃদ্ধি পেয়েছে। এইটাও হতে পারে না প্রশ্ন। এইটা জি স্যার। কিভাবে করব, তাই না? খুবই ইজি। একই জিনিস কি করবেন, 2 এর জন্য আপনার সূত্রটা কি বলেন তো? আমরা জানি কি, স্পিড আপ বৃদ্ধি পাইছে 1.6 টাইমস, তাহলে আমরা জানি নিউ বাই ওল্ড ইজ ইকুয়াল টু স্পিড আপ বৃদ্ধি। তাহলে নিউ এর ফর্মুলাটা লিখি 1 বাই এস, এস এর ভ্যালুটা আমরা দিয়েই দিই। এস এর ভ্যালুটা কত, 25, মানে 0.25, 1 বাই 0.25 প্লাস 0.75 বাই, এটা কি, এই এনটা কি আমরা জানি, এটা তো নিউ, এটা কি আমরা জানি? না স্যার, এইটাতে পারি না। এইখানে এন, এটাই বুঝতে আমি পারছি, এইখানে এন। এখন কি হবে, ডিভাইডেড বাই 1 বাই কি 0.25 প্লাস 0.75 বাই 1, তাই না? এটা তো আমরা জানি প্রিভিয়াস যেটা ছিল, ইজ ইকুয়াল টু কত, 1.6। বুঝতে পারতেছি? এই হচ্ছে আপনার কি, ফর্মুলায় ফেলাবেন যে নতুনটার স্পিড আপের ফর্মুলা ভাগ পুরাতনটার স্পিড আপের ফর্মুলা ইজ ইকুয়াল টু কত হওয়ার কথা, এখানে আসছে 1.6। তাহলে কতগুলা কোর লাগবে সেটা কি আমরা এখান থেকে বের করতে পারবো। কিভাবে বের করব, এন দিয়ে ভাগ স্যার, করেন। প্রথম কোর্সের 1, এটা কি সবসময় 1ই হবে? হ্যাঁ, না না, এখানে তো, এখানে দেওয়া তাই, এখানে যদি 5 থাকে তাহলে এখানে 5 দিবেন। বুঝতে পারছেন? এখানে যা দেওয়া থাকবে সেটা দিতে হবে। এখানে এখানে কোর 1 দেওয়া ছিল, তাই আমি এখানে 1 দিয়েছি। প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা দিবেন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে 1 দিয়ে যদি আপনার করেন, এখানে 1, তাহলে কি হবে, এইটা n থাকবে, এইটা নিচে, তারপর কি 0.25 n প্লাস 0.75, এটুকু বুঝতে পারছি। এই উপরেরটুকু করলাম, n লসাগু 0.25 এর সাথে n গুণ করব, আবার কি 0.75 এর সাথে আর n গুণ করতে হবে না, কারণ n আছেই। আর তার উপর কি আছে 1, তাহলে এই nটা উপরে চলে যাবে না, এইটা হয়ে যাবে না, এই জিনিসটা এরকম হবে তো n বাই এইটা। বুঝতে পারছি? কারণ 1 বাই সামথিং বাই সামথিং, 1 বাই 2 বাই 3 ইজ ইকুয়াল টু কি বলেন তো, 3 বাই 2, জানেন তো এটা? জি স্যার। এটাই স্যার, করছি। এটা তো কঠিন না করে স্যার, আমরা যদি ওই যে 1.6 কে ওই যে গুণ দিয়ে দিই এর সাথে, আপনার ওই যে যেটা নাম্বারটা সুবিধা দেয়া লাগে সেটা থাকবো। করেন, কিন্তু এখানে মডুলাস ইউজ করতে হয়, এটার জন্য আমি করতেছি ম্যাথটা। দেখেন এইটা করলাম, এটুকু বুঝতে পারছি। তারপর কি সিমিলারলি এইখানেও কি স্যার, আবার, এন এর মান তো বার করলে হইলো নাকি? হ্যাঁ এন এর মানটাই তো চাইছে, বাকি সব ভ্যালু তো আমার দেওয়াই আছে। এখন এই ক্ষেত্রেও কি 1 বাই কত ছিল, 0.25 প্লাস 0.75 বাই 1, তাহলে 1 এ তো ওই 1ই হইতো, 1টা উপরে আসলে, তাহলে এইটা আর লিখলাম না, এই 1ই আসতো উপরে। তাহলে এইটুকু বুঝতে পারছি। তাহলে 1 বাই এত ইজ জি ইকুয়াল টু স্যার। কি 1.6। তারপর কি হইতো, তারপর হইতো এই যে এইটা এত বাই এত, তাহলে কি 6 এর সাথে এইটুকু আমরা 1/6 এর সাথে এইটুকু গুণ করে দিতে পারি না? এটা নিচে আছে, তাহলে কি ভাগ আকারে আছে, গুণ আকারে করে দেবো। তাহলে n বাই 0.25 n প্লাস 0.75 ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 1 বাই 0.25, 1 বাই এটা কি 1ই না, এটা প্লাস কত হয়, এটা তো আসলে 1ই হয়, কত 0.25 প্লাস 0.75 কত 1 না? জি স্যার, 1ই হয়। তাহলে এটা তো তাহলে 1 বাই 1 মানে 1.66। 1ই। সবাই কি বুঝতে পারছি? তাহলে আমি জি ডিরেক্ট স্যার। লিখলাম এখানে যে 1 বাই 1 মানে তো 1ই, তাহলে 1 যদি গুণ করি 1.6 এর সাথে তাহলে কত হয়, 1.6ই 1.6। হয়। তারপর কি হবে, n ইজ ইকুয়াল টু এই 1.6 এর সাথে কি এইটা আবার গুণ করব, তাই না? তাহলে 1.6 ইনটু 0.25 কত হয়, একটু করেন তো কেউ। 1.6 ইনটু 0.25 হবে হচ্ছে 0.4, জি স্যার। 0.4 n প্লাস 1.6 ইন্টু 0.75 কত হবে 1.2। তাহলে 0.4 প্লাস 1.2, জি 0.4 এর স্যার। সাথে n হবে, কারণ কি n ছিল এখানে, আর এখানে কি কোনো n নাই, তাহলে এটা ডিরেক্ট গুণ হয়ে কত হবে 1.2। হ্যাঁ 1.2, ঠিকই আছে, ঠিক জি আছে না? স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে কি পেলাম, n ইজ ইকুয়াল টু 0.4n প্লাস 1.2, এটুক পেলাম, তাই না?
এখন কি জি করব, স্যার 0.4টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে n জি স্যার মাইনাস 0.4n ইজ ইকুয়াল টু 1.2 কত হবে, 0.6 0.6n ইজ ইকুয়াল টু 1.2, n জি ইজ স্যার ইকুয়াল টু 1.2 ভাগ 0.6 কত হয়, 2 বুঝতে পারছি কিভাবে আসলো। জি স্যার এখন পরীক্ষার সময় এমন হতে পারে এইখানে নেগেটিভ চলে আসছে, হতে পারে। যদি এরকম হয় আমরা কি করব, কিছুই টেনশন নেওয়ার কিছু নাই, শুধুমাত্র মডুলাস করে দেব। মানে নেগেটিভ যদি এখানে আমার -2 আসতো, আমি কি পজিটিভ প্লাস ভ্যালুটাই নিতাম, বুঝতে পারছি। সো পরীক্ষা এমন ভ্যালু আসতে পারে যেখানে কি এখানে নেগেটিভ চলে আসছে, নেগেটিভ চলে আসলে ঘাবড়ানোর কিছু নেই, আমরা সিম্পলি মডুলাস করে তার পজিটিভ ভ্যালুটাই অ্যান্সার রাখবো, বুঝতে পারছি সবাই। জি স্যার সো স্পিড আপ উল্টা আসুক, মানে নরমালি বের করতে বলুক আর কোড বের আরেকটা করতে কথা বলুক, স্যার, পারবো এটা না। তো এই নাম্বারটা যদি n এর সংখ্যা চাই তাহলে তো এটা সবসময় ইন্টিজার ভ্যালুই আসবে, মানে পূর্ণ সংখ্যাতেই আসবে না? না না, এইটা কোনো কথা নাই। এমন ভ্যালু দিছে, ধরেন আপনার আসছে 9.111, ধরেন এরকম -9.111 আসছে আমার আপনার এখানে, ধরেন, তাহলে আপনার অ্যান্সারটা কত হবে বলেন তো, 10। 9 হওয়ার কথা, কারণ 10 হবে, 10 হবে। কারণ আপনি কোডটা যদি 01001ও যদি থাকে, ওইটাকে আপনার একটা কোড বেড়ে যাচ্ছে, আপনি কিন্তু পুরাতন করে ওই জায়গা দিতেই পারতেছেন না, ওইটুকু জায়গা দিতে পারতেছেন নতুন পুরাতন কোনো করে না। তাহলে পরেন 001-এর জন্য কি আপনার নতুন একটা কোড ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি, বুঝতে পারছি। তার মানে আপনি এইখানে ভাবতে পারেন যে একটা এটাকে কি বলে, সিলিং ভ্যালুটা, তাই না, সিলিং ভ্যালুটা নিচ্ছি। একে তো মডুলাস করতেছি, তার উপর কি সিলিং ভ্যালুটা নিচ্ছি। কেন সিলিং ভ্যালুটা নিচ্ছি, কারণ আমার এখানে কোড সংখ্যার কি ওরকম ভাবে 111কে ইগনোর করার কোনো সুযোগ নাই, বুঝতে পারছি। দশমিককে ইগনোর করার কোনো সুযোগ নাই। সো আপনি এই ভাববেন না যে 0.5 হলে আপনি নেক্সট সংখ্যা নেবেন, 0.5-এর কম হলে আপনি আগের সংখ্যা রাখবেন না, বুঝতে পারছি সবাই। তাহলে অ্যান্সারটা কি হবে, 9.00001-এর ক্ষেত্রেও 10 হবে, জি স্যার 9.99-এর ক্ষেত্রেও কি 10 মানে হবে। পয়েন্ট আসলে পরে সংখ্যাটা নিতে হবে। পয়েন্ট আসলে পরের সংখ্যাটা নিতে হবে, কারণ আমার এখানে কি দশমিকটা ইগনোর করার কোনো সুযোগ নাই, কারণ কোড এখানে কোড কয়টা লাগবে সেটা বোঝানো হয়েছে। আমরা কি বুঝতে পারছি। জি স্যার এন যদি চাই, কোড সংখ্যা চাই, কোড সংখ্যা কিন্তু কখনো দশমিকে অ্যান্সার রাখা যাবে না। কোড সংখ্যা অবশ্যই কি পূর্ণ সংখ্যা হতে হবে। তো দশমিকে যদি অ্যান্সার আসেও আমরা কি পূর্ণ সংখ্যার নেক্সট পূর্ণ সংখ্যাটা করে দিব, বুঝতে পারছি। পজিটিভ নেক্সট পূর্ণ সংখ্যাটা আমরা জি অ্যান্সার স্যার হবে। ক্লিয়ার। এইটা নিয়ে তো কোনো প্রবলেম আসলে আসলে আটকানোর কিছু নেই, আছে, পারবো না। আর এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসবে, আর খুবই মোর লাইকলি যে কোডই বের করতে দিবে আপনাকে। স্পিড আপ বের করার থেকে কোডটা বের করা একটু বেশি টাফ, তাই না। জি স্যার সো এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ক্যালকুলেশনটা নর্মালি করবেন, তাহলে ভুল হওয়ার চান্স আসলে কম, কারণ নিচে তো আপনার সব জানাই আছে। এটা তো ডিরেক্ট আপনি ক্যালকুলেশনে যা হবে, এটা ধরেন 2.4 আসতো, তাহলে 2.4 আর 1.6 ডিরেক্ট গুণ করে দিতেন, তাহলে শুধু থাকতো এইটুকুর সাথে এইটা, এটা কিন্তু ইজি হয়ে যেত, তাই না, এরকম থাকতো। আর এখানে উপরে কি প্রথম জি স্যার, জি কোড স্যার। সংখ্যা 2 লিখবো নাকি? প্রথমবার টু লিখবো আর মানে, আর যেটা দেওয়া থাকবে ওইটা লিখবা ফার্স্টে। যা দেওয়া থাকবে সেটা। আমি তো এখানে 2 পেয়েছি, কারণ এই ভ্যালুটা আমরা তো না এই স্যার এটা প্রবলেমটাই মানে সলভ করছি, তাই না। এই জন্য তো এখানে 2 পাইছি, না তো 2 পেতাম না এটা যদি সলভ না করতাম। এইখানে যদি দেওয়া থাকতো ফ্রম 5, মানে ইনিশিয়াল কোড 5, তাহলে আপনার এখানে কি 5 লিখে অ্যান্সারটা ম্যাথটা করতে হতো, আর দেন তাই 5 এর রেসপেক্টে এনটা বের করতে হতো, বুঝতে পারছি। জি স্যার এই ছাড়া কিছু না, পারবো না। জি স্যার আচ্ছা, জি স্যার, পারবো। এই হচ্ছে আমার অ্যামডাউস ল। এটা খেতে কিন্তু ফুল মার্কসই আসা চাই, কারণ এটা খুবই ইজি একটা ম্যাথ, এটা আসলে বাধার কিছু নাই। তো নেক্সট আমরা চলে যাই ইউজ মাল্টি থ্রেডিং মডেলসে। আমাদের মাল্টি থ্রেডিং মডেল 4 টাইপের হতে পারে, দেখি আমরা। এখানে আমরা দেখি যে ইউজার অ্যান্ড কার্নেল থ্রেড। ইউজার অ্যান্ড কার্নেল থ্রেড কি, আমরা থ্রেডকে আবার দুইটা স্পেসে ভাগ করি, যে একটা ইউজার স্পেসে ট্রেডিং করতেছি আর একটা কার্নেল স্পেসে ট্রেডিং করতেছি। যে there are two types of thread to manage in modern system, user thread and kernel thread. In an user thread টা কি করে, are supported above the kernel without kernel support. There are many these are the threads that application programmers would put into their program. তাহলে কি, যে প্রোগ্রামগুলা আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলা প্রোগ্রামাররা পুট আপ করে ইউজ করে, সেগুলো কি আসলে ইউজুয়ালি ইউজার থ্রেড হয়। আর কার্নেল থ্রেডগুলো হয় কি, যেগুলো সিস্টেমের সাথে ডিরেক্টলি কি থাকে না, কানেক্টেড থাকে, ওএস ইটসেলফ, তাই না, are supported within the kernel of the OS itself. All the modern OS support kernel level threading, allowing the kernel to perform multiple tasks simultaneously.
এইভাবেই কি আমার কার্নেল টেক্সটটা সিস্টেম কলের মাধ্যমে কি কার্নেল থ্রেডগুলো এক্সিকিউট হতে পারে। তো এই হচ্ছে আমার থ্রেডিং এর দুইটা কনসেপ্ট, যে আমার ইউজার থ্রেডও হতে পারে, কার্নেল থ্রেডও হতে পারে, কিন্তু থ্রেডিং টাইপ কয়টা? 4টা। কি কি? মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি এবং টু লেভেল মডেল। তাহলে 4টা মডেল আমরা একটু দেখি। মেনি টু ওয়ান মানে কি? যে অনেকগুলো থ্রেড ইউজার থ্রেড থেকে আসতেছে, কিন্তু কার্নেল থ্রেডে যাচ্ছে কে? শুধুমাত্র একটা থ্রেড যাচ্ছে। তার মানে মেনি থ্রেড থেকে ওয়ান থ্রেডে আমার অগ্রসর হচ্ছে। তাহলে মেনি টু ওয়ান থ্রেডের মধ্যে আমরা কি বুঝতেছি? যে মেনি ইউজার লেভেল থ্রেডস ম্যাপ টু এ সিঙ্গেল কার্নেল লেভেল থ্রেড, ওয়ান থ্রেড ব্লকিং কজ অল টু ব্লক। তার মানে একটা থ্রেড যদি ব্লক করে ফেলায় এই পথটাকে, অন্য থ্রেডগুলো কি আর ইউজ করতে পারবে? সেই ব্লক দিয়ে কার্নেলে যেতে পারবে? বলেন তো। এই দিক না। থেকে এই দিকে যাওয়ার সময় এটা ব্লক হয়ে গেছে, তাহলে কি এরাও তো যেতে পারবে না, তাই না? তাহলে কি এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই মেনি টু ওয়ানের, যে একটা থ্রেড যদি ব্লক করে ফেলায় পথটাকে, কার্নেল যাওয়ার পথটাকে, তাহলে অন্য থ্রেডগুলো কি কার্নেলে যেতে পারবে না, ইউজ করতে পারবে না। বুঝতে পারছি? জি স্যার। Multiple threads may not return in parallel on multi-core system because only one may be in the kernel at a time, তাই না? কারণ কার্নেলে কি একটা থ্রেডই শুধুমাত্র অ্যাট এ টাইম থাকতে পারে। সো আমরা একই সাথে কি অনেকগুলো থ্রেড একসাথে পাস করতে অবশ্যই পারি না। যেহেতু এতগুলো ইনকনভিনিয়েন্স, এতে এত ডিসঅ্যাডভান্টেজ, এজন্য কি বর্তমানে খুবই কম লাইব্রেরি আছে বা ফাংশন আছে বা সিস্টেম আছে যেগুলো এই মেনি টু ওয়ান সিস্টেমটা ফলো করে বা মেনি টু ওয়ান টাইপটা ফলো করে। যেমন এখনকার সময় হচ্ছে এই সোলারিস গ্রিন থ্রেড অ্যান্ড জিএনইউ পোর্টেবল থ্রেড, এরা হচ্ছে কি এই ধরনের থ্রেডিং মডেলটা ইউজ করে থাকে। এখন আপনার আসে ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান কি? আমরা উইন্ডো লিনাক্সে যেটা করি, যে প্রত্যেকটা ইউজার স্পেসের জন্য, প্রত্যেকটা ইউজার থ্রেডের জন্য প্রত্যেকটা কার্নেল থ্রেড বরাদ্দ থাকে। তার মানে এই থ্রেডের জন্য একটা কার্নেল থ্রেড আছে, এইটার জন্য আছে, এইটার জন্য আছে। এভাবে কি প্রত্যেকটা থ্রেডের জন্য আমার যদি 100টা থ্রেড থাকে ইউজারে, আমার 100টাই কি থ্রেড থাকবে কার্নেলে। বুঝতে পারছি? এটাই হচ্ছে ওয়ান টু ওয়ান বলতেছি, যে ওয়ান টু ওয়ান each user level thread model maps to kernel level, create a user level thread creates a kernel level, মানে কি একটা user level thread create হলে সাথে সাথে কি একটা kernel level threadও create হয়ে যাবে তার সাথে, more concurrently than many to one। কারণ কি এর থেকে তো এটা অনেক বেশি বেটার, তাই না? হ্যাঁ, অনেক এক্সটেন্সিভ, অনেকগুলো থ্রেড ইউজ করতেছি, কিন্তু বেটার না। কারণ কি এটা তো ব্লক করে দিলে কি সম্পূর্ণ ইউজ করতে পারতেছ না। কিন্তু এখানে কি এটা যদি ব্লক হয়েও যায়, বাকিরা ইউজ করতে পারবে না তাদের কার্নেল দ্বারা, কারণ কাদের ব্লক তো, তাদের তো আর ব্লকেজ নাই, তারা তো কি পাস করতে পারবে ইজিলি। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, তারপর কি নাম্বার অফ থ্রেডস প্রসেস সামটাইমস রেস্ট্রিক্ট ডিউ টু ওভারহেড, তাই না? কারণ মাত্রই বললাম যে অনেকগুলো থ্রেড যদি আমরা দেই, আমার ওভারহেড হতে পারে, আমার রেস্ট্রিকশন চলে আসতে পারে যে আমি এতগুলো থ্রেড ইউজই করতে পারবো না, কারণ আমি এতগুলো ফাংশন দিলে আমার প্রোগ্রামটাই স্লো হয়ে যাবে। তো এই ধরনের রেস্ট্রিকশন কি থাকতে পারে। তো এইটার জন্য কি একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওয়ান টু ওয়ানের। কিন্তু আমরা কি নন এক্সাম্পল হিসেবে উইন্ডোজ অ্যান্ড লিনাক্সে কি ইউজুয়ালি কি এই ওয়ান টু ওয়ান থ্রেডিং সিস্টেমটাই কি ফলো করে থাকে। তারপর কি হতে পারে মাল্টি থ্রেডিং মডেলসের মধ্যে? মেনি টু মেনি। মেনি টু মেনি কি? যে অনেকগুলা ইউজার থ্রেড আছে, আবার একটা পথ দিয়ে গেলেও তার থ্রেডিং, যে অনেকগুলা কার্নেলেও কি অনেকগুলা থ্রেডিং আছে তার রেসপেক্টে, ওই নাম্বার অফ, মানে এখানে এন নাম্বার অফ থ্রেড থাকলে এখানে যে এন নাম্বারই থাকবে এমন কোনো কথা নাই, কিন্তু বেশি থাকবে, একের বেশি থাকবে। এটাই হচ্ছে কনসেপ্ট যে মেনি টু মেনি, যে অনেকগুলার সাপেক্ষে বাইপাসে কি অনেকগুলা থ্রেড আছে কার্নেলে। তো এখানে দেখতেছি কি অ্যালাউ মেনি ইউজার লেভেল থ্রেড টু বি ম্যাপড অন মেনি কার্নেল থ্রেডস, অ্যালাউ দ্য অপারেটিং সিস্টেম টু ক্রিয়েট সাফিসিয়েন্ট নাম্বার অফ কার্নেল থ্রেডস। তাহলে কি অপারেটিং সিস্টেম কিন্তু এখানে এই ক্ষেত্রে কি ছিল, একটাই কার্নেল থ্রেড ছিল, এই জন্য ওয়ান, এটা কি অনেক বেশি ইনএফিশিয়েন্ট। কিন্তু এখানে কি হচ্ছে, একটা কার্নেল না অনেকগুলা কার্নেল থ্রেড আছে, তার মানে একসাথে কি তিনটা ইউজার কিন্তু তিনটা কার্নেলে যেতে পারবে। কিন্তু এখানেও কিন্তু সেম একটা প্রবলেম হয়ে যাবে, যে এই ব্লকটা যদি আমার কি ব্লকেজ হয়ে যায়, তাহলে কিন্তু আবার যেতে পারবে না। তখন কিন্তু আবার কি হবে, অন্যরা এইটা থেকে যেতে পারতো না। যেহেতু পারবে না, এখানে কি এই প্রবলেমটা কিন্তু আবার চলে আসে। কিন্তু এখানে ওইটার ক্ষেত্রে কিন্তু একটাই মাত্র কার্নেলটা যাওয়ার সুযোগ ছিল, কিন্তু এখানে কি আছে আরো অনেকগুলো কার্নেল মোডে কি আরো অনেকগুলো থ্রেড থাকে। তো এই জন্য কি আমার আরো ফাস্টার কাজটা করতে পারে। উইন্ডোজ ইট থ্রেড ফাইবার প্যাকেজ আদারওয়াইজ নট ভেরি কমন। কারণ কি এটা অতটা কমনলি ইউজ হয় না, কারণ এখানেও কি এই যেহেতু এই ডিসঅ্যাডভান্টেজটা এখনো আছে, এই জন্য কি এখানে এই কমন ইউজটা হয় না এতটা। লাস্টলি যেটা আছে সেটা কি আমার টু লেভেল মডেল। টু লেভেল মডেলটা কি,
এইখানে কি মেনি টু মেনি তো বুঝলামই, এইটা হচ্ছে কি আমার মেনি টু মেনি। এই আউটলাইনের সাথে কি করছে, একটা ইউজার অ্যান্ড কার্নেল স্পেসের 1-to-1 আমরা লাগিয়ে দিচ্ছি, যেটাকে আমরা কি বলতেছি, হাইব্রিড একটা মডেল, যাকে 2 লেভেল মডেল বলে। তার মানে এমন একটা থ্রেড আসছে বা এমন একটা টাস্ক আসছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমার এখনই করতে হবে, আমার ওয়েট করা যাবে না, আমার কারোর জন্য ওয়েট করতে পারতেছি না। এই ইউজার থ্রেডে গেলে আমার কি একটু ওয়েট করা বা একটু স্কেডিউলিং এর একটা ব্যাপার স্যাপার থাকে, কিন্তু আমার ওয়েট করা যাবে না। তখন আমরা কি করব, এটাকে একটা ডেডিকেটেড যে একটা 1-to-1 আছে সেখানে পাঠিয়ে দেবো, সেটাই কি সেই টাস্কটা পারফর্ম হবে আলাদাভাবে। তো এভাবেই কি আমার 2 লেভেল মডেলটা আমরা কাজ করে থাকি। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তো এইগুলা খুবই নর্মাল থিওরি আকার আসবে, ডিরেক্ট ডিরেক্ট প্রশ্ন দিয়ে দিবে যে মেনি টু মেনির থ্রেড মডেলটা ডিসকাস করো, তাহলে এরকম জাস্ট এইটা চিত্র সহ ডিসকাস করে দিলেন, শেষ। এতে কিন্তু মার্কস পেয়ে যাবেন। খুবই খুবই নর্মাল এক প্রশ্ন আসবে এখান থেকে আসলে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। থ্রেড লাইব্রেরিজ থেকে প্রশ্ন খুব কম আসে, শুধুমাত্র এটা আপনার জেনে রাখার জন্য। এই থ্রেড লাইব্রেরিগুলো কি আমাদের, থ্রেড লাইব্রেরিজ প্রোভাইডেড প্রোগ্রামার্স উইথ এপিআই ফর ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং থ্রেড। মানে ক্রিয়েটিং এবং ম্যানেজিং, থ্রেড ম্যানেজ এবং ক্রিয়েট করার জন্য কি আমার থ্রেড লাইব্রেরি ক্রিয়েট করা আছে অনেকগুলো। থ্রেড লাইব্রেরিরা আবার কি ইউজার স্পেসেও ইউজ করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে, কার্নেল এক্সপ্রেসেও কি আমার ইমপ্লিমেন্ট করতে পারে। দ্য ফর্মার involves API functions implemented solely within the user space। তার মানে কি বোঝাচ্ছে যে আগেরকার সময়ে যে এপিআই গুলো ছিল, সেই এপিআই ফাংশন গুলো শুধুমাত্র কি ইউজার স্পেসেই এই থ্রেড গুলা ক্রিয়েট করতে পারতো, কিন্তু কোনো কার্নেল সাপোর্ট দিত না। তার মানে কোনো কার্নেল, যেটা কি আমার কার্নেল সাপোর্টে আসলে কি হয়, আমাদের আমাদের সিকিউরিটিটা বৃদ্ধি পায়, আমাদের এনক্রিপশন মডেলটা ভালো হয়, আমাদের হ্যাক করার অসুবিধা হয়, মানে হ্যাকাররা এত ইজিলি হ্যাক করতে পারে না। এই ধরনের অনেক সুবিধার জন্যই কি আমার কার্নেল সাপোর্টটা জরুরি। The later involves system calls require a kernel with a thread library support। তাহলে কি পরবর্তীতে এটা আসছে যাতে সিস্টেম কলের মাধ্যমে আমরা কার্নেলে আমরা থ্রেড লাইব্রেরিতে আমরা ইউজ করতে পারি, কার্নেল থেকে আমরা কি থ্রেডগুলো ফ্রেচ করতে পারি। তো দেয়ার আর 3 মেইন থ্রেড লাইব্রেরিজ ইন ইউজ টুডে। আমরা বর্তমান সময় হচ্ছে 3 টাইপের থ্রেড লাইব্রেরিগুলো ইউজ করি। একটা কি পজিক্স পি থ্রেড, একটা Win32 পি থ্রেড আর একটা হচ্ছে জাভা থ্রেড। তাহলে এগুলো আমার কি পি থ্রেডের কথা আমরা যাই। পজিক্স পি থ্রেডটা কি আমার, এটা হচ্ছে আমার ডিফাইন্স দ্য স্পেসিফিকেশন ফর পি থ্রেড নট দ্য ইমপ্লিমেন্টেশন। তার মানে এই লাইব্রেরিতে যে টাস্কগুলো করা হয় সেটা আগের থেকে কি স্পেসিফিক করা, যে আমার এই টাস্কগুলোই করতে হবে আর এইগুলোর জন্যই আমার কি এই থ্রেডটা ক্রিয়েট করছি। তাহলে আগের থেকেই টাস্কগুলো স্পেসিফাই করে সেই টাস্কগুলো কি এই থ্রেড লাইব্রেরিতে করা হয়, তাহলে স্পেসিফিকেশন করা হয়। এখানে কিন্তু নতুন কোনো টাস্কের ইমপ্লিমেন্টেশন কিন্তু এটাই করা হয় না। তাহলে বুঝতে পারছি ডিফারেন্সটা। এখানে কি করতেছি, পি থ্রেডে আমরা স্পেসিফিক টাস্কগুলো আগের থেকে আমরা আগে গ্রুম করছি, আগে এটা বিল্ড করছি, দেন আগের থেকেই আমরা এই লাইব্রেরির মধ্যে ফেচ করে রাখছি, কিন্তু আমরা নতুন কোনো টাস্ক কি এই লাইব্রেরির মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। বুঝতে পারছি এটাই। তাহলে পি থ্রেড আর অ্যাভেলেবল অন সোলারিস, লিনাক্স, ম্যাক ওএস, এগুলো কি এগুলো আমার অ্যাভেলেবল থাকে। গ্লোবাল ভ্যারিয়েবলস আর শেয়ার্ড অ্যামংস অল থ্রেড। One thread can wait for the others to rejoin before continue. Pre-thread begin execution in specific function, কারণ এদের স্পেসিফিক টাস্কই আছে, ওদের স্পেসিফিক প্রত্যেকটা টাস্কের কি আলাদা আলাদা স্পেসিফিক ফাংশন আছে। ধরুন এটা অ্যাডের ফাংশন আছে, মাল্টিপ্লিকেশনের ফাংশন আছে, ডিভিশনের ফাংশন আছে। তাহলে কি অ্যাড তো অবশ্যই আমি ডিভিশন ফাংশনে যেয়ে করতে পারবো না, অ্যাড আমার অ্যাডের ফাংশনে যেতে হবে, এটা না স্পেসিফিক ফাংশনে আমার যেতে হবে। তারপর কি কমন ইন ইউনিক্স অপারেটিং সিস্টেম, লিনাক্স অ্যান্ড ম্যাক ওএস। এইভাবে কি আমার pre-threadটা কাজ করে। জাভা থ্রেডটা কি, জাভা থ্রেডস আর ম্যানেজ বাই জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। তাহলে জাভা ভার্চুয়াল মেশিনটাই কি জাভা থ্রেডগুলো ম্যানেজ করে থাকে, টিপিক্যালি ইমপ্লিমেন্টেড ইউজিং দ্য থ্রেডস মডেল প্রোভাইডেড বাই আন্ডারলাইং ওএস। তাহলে প্রত্যেকটা কি এরা কিন্তু আন্ডারলাইং ওএস এর সাথে কানেক্টেড থেকে কিন্তু এই জাভা থ্রেডগুলো কি কাজ করে থাকে। তার মানে কার্নেলের সাথে কিন্তু খুবই জড়িত, এরা অন্তরঙ্গভাবে জড়িত। তাহলে কি ওএস আন্ডারলাইনে তারা কাজ করে থাকে। কিভাবে তারা কাজ করতে পারে, ক্রিয়েট করে। জাভা থ্রেডগুলো ক্রিয়েট হয় কিভাবে, 2 টাইপে ক্রিয়েট হতে পারে। একটা কি এক্সটেনশন থ্রেড ক্লাস, তার মানে এই থ্রেড ক্লাসটা এক্সটেন্ড করতে পারে একটা, আবার কি হতে পারে ইমপ্লিমেন্টিং দ্য রানেবল ইন্টারফেস, মানে জাভাতে একটা কি ইন্টারফেস যদি রানেবল থাকে সেটাকে আমার কি ইমপ্লিমেন্ট করে এই জাভা থ্রেডটা কাজ করতে পারে। এভাবেই কি আমার এই দুইটা ওয়েতে আমার জাভা থ্রেডটা আমরা ইউজ করে এই জাভা থ্রেড লাইব্রেরিটা ইউজ করতে পারি কার্নেলের ইউজেসের জন্য। তারপর কি হতে পারে লাস্টে ইমপ্লিসিট ট্রেডিং। ইমপ্লিসিট ট্রেডিংটা কি, এইটা হচ্ছে যখন আপনার একটা ট্রেডিং করবেন, ট্রেডিং লাইব্রেরি যখন ক্রিয়েট করবে
থ্রেডিং লাইব্রেরিতে কিন্তু ক্রিয়েট করা হলেও প্যাকেজ থাকলেও প্রোগ্রামারের কিন্তু এই যে আপনার প্রোগ্রামারের ক্রিয়েট এবং ম্যানেজ করতে হয় কিন্তু কম্পাইলার্স, এই কম্পাইলার্স এবং রান টাইম লাইব্রেরি যেগুলো, সেই লাইব্রেরিগুলো কিন্তু প্রোগ্রামারদেরই করতে হয়। নর্মালি ম্যানেজ কাদের, এই কম্পাইলার এবং রান টাইম লাইব্রেরিগুলো ম্যানেজ কিংবা কাদের করতে হয়, প্রোগ্রামারদের করতে হয় থ্রেডগুলো ক্রিয়েট হওয়ার পরেও। কিন্তু ইমপ্লিসিট থ্রেডটা এমন একটা থ্রেডিং যেটা কি করতেছে, যেটা নিজের থেকেই কি কম্পাইলার এবং রান টাইম লাইব্রেরিগুলোর কাজগুলোও কি এই থ্রেডটা নিজের থেকেই করে ফেলাচ্ছে, যাতে কি প্রোগ্রামারটার এইটা নিয়ে কোনো টেনশন নেওয়া না লাগে যে কতটুকু জায়গা দিব, কত কি করব, কতক্ষণ ধরে কোন লাইব্রেরিকে চালাবো, কি করব, এই ধরনের কোনো ধরনের টেনশন কি প্রোগ্রামারের নিতে হবে না। এইটা কি এই ইমপ্লিসিট ট্রেডিং নিজের থেকেই কি আগে করে নিচ্ছে। গ্রোয়িং ইন পপুলারিটি অ্যাজ নাম্বারস থ্রেড ইনক্রিজ, প্রোগ্রাম কারেক্টনেস মোর ডিফিকাল্ট উইথ এক্সপ্লিসিট থ্রেড। কারণ কি এটা যেহেতু নিজের থেকেই করে নিচ্ছে, একটু কি বেশি কমপ্লেক্স হয়ে যাবে, যেহেতু প্রোগ্রামাররা এটা করার সুযোগ নেই, প্রোগ্রামাররা এটাকে মডিফাই করতেছে না, এরা কি থ্রেডটা বাই ইটসেলফ করতেছে, তাহলে কি এখানে একটু ডিফিকাল্ট অন্যান্য থ্রেডিং এর তুলনায়, অন্যান্য থ্রেডিং প্যাকেজের তুলনায়। এইখানে ইমপ্লিসিট থ্রেডিং আমরা কিভাবে করতে পারি, 5টা ওয়েতে: থ্রেড পুলস, ফোর্ক জয়েন, ওপেন এমপি, গ্র্যান্ড সেন্ট্রাল ডিসপ্যাচ, ইন্টেল থ্রেডিং বিল্ডিং ব্লকস। এগুলো জাস্ট আপনাদের জানার জন্য। এটার মধ্যে যদি ধরেন থ্রেড পুলের কথাই বলি, থ্রেড পুলটা কি একটা ধরনের পুল আছে যেখানে অনেক টাইপের থ্রেড আছে, যে এই T1, T2, T3, T4 এরকম কি অনেকগুলো পুল আছে। এখন ধরেন একটা টাস্ক আমার করতে হবে যেখানে আমার 2টা থ্রেড লাগবে, তাহলে সেই টাস্কে আমি কি করতে পারি, এই পুল থেকে আমি 2টা থ্রেডটা কি ফেচ করে আমার টাস্কটা কমপ্লিট করতে পারি। যখন আমার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তখন কি আমার আবার ওই 2টা থ্রেডটা আমার থ্রেড পুলের মধ্যে রিটার্ন করে দিতে পারি। মানে এভাবেই কি আমার কাজগুলো হয়ে থাকে। তো এইভাবে আমরা ইমপ্লিসিট থ্রেডিংটা করতে পারি। তো এই কাজগুলো যখন আমরা করি তার জন্য আমার থ্রেডিংয়ে কিছু ইস্যু হয়। ইস্যুগুলো কি, ইস্যুগুলো আমরা একটু দেখি। এটা আমার লাস্ট স্লাইড এই আজকের ক্লাসে। এই ইস্যুগুলো কি, ফর এক্সিকিউট সিস্টেম কলস মানে কি, আমরা দেখছি তাই না, একটা প্যারেন্ট একটা চাইল্ডকে ক্রিয়েট করতেছিল, প্যারেন্টের মধ্যে কি অনেকগুলো ভ্যারিয়েবল থাকতে পারে, তাহলে সেই এতগুলো যে ভ্যারিয়েবল সেটা কি চাইল্ডের মধ্যেও কি ইনহেরিট হয়ে যায়। তাহলে আমার সবসময় কিন্তু এই ইনহেরিটের দরকার হয় না, আমার কি সবসময় এই সব ভ্যারিয়েবলের কিন্তু সবসময় দরকার হয় না। তাহলে কি যখন আমরা থ্রেডিং করব তখন কি আমরা ডুপ্লিকেট অল থ্রেডস অর নট, আমরা কি সম্পূর্ণ থ্রেডটাই ডুপ্লিকেট করব, সম্পূর্ণ থ্রেডটাই কপি করব, নাকি আমার যেটুকু দরকার কতটুকু দরকার আমরা কি আগের থেকে জানতে পারলে এটা আমাদের জন্য সুবিধা হতো কিনা, এই ধরনের কি একটা প্রশ্ন চলে আসে। কিন্তু আমরা কি নর্মালি জানি প্রসেস যদি একটা ক্রিয়েট করি বা থ্রেড যদি একটা ক্রিয়েট করি আমরা কি ইনহেরিট করে ফেলবে। তাহলে যেহেতু কি আমার ইনহেরিট করতেছে সম্পূর্ণ, এটার জন্য আমার কি একটা ইস্যু ক্রিয়েট হয় যে আমার টাইম লাগতেছে বেশি, আমার রিসোর্স লাগতেছে বেশি, আমার তো এত রিসোর্সই নাই। তাহলে আমার রিসোর্স যদি এতই সবাইকে যদি আমার ডুপ্লিকেট করা লাগে, সবাইকে যদি আমার ডুপ্লিকেট মানে কি ভ্যারিয়েবলগুলো ডুপ্লিকেট করতেছি, তাহলে এই ভ্যারিয়েবলগুলো যদি আমার এতগুলো জায়গায় ডুপ্লিকেট করা লাগে তাহলে কি আমার জায়গাগুলো আরো বেশি লাগবে, আমার রিসোর্সগুলো কমতে থাকবে। তো সেটা কি আমার জন্য একটা ইস্যু। তারপর কি হতে পারে, থ্রেড ক্যান্সেলেশন। থ্রেড ক্যান্সেলেশনটা কি, ইজ দ্য টাস্ক অফ টার্মিনেটিং এ থ্রেড বিফোর ইট হ্যাজ কমপ্লিটেড। তার মানে কি, ধরেন P1 এর চাইল্ড হচ্ছে P2, তাহলে P1 থ্রেডের চাইল্ড যদি P2 হয়, P2 এখনো কমপ্লিট হয়নি, P1টা কমপ্লিট হয়ে গেছে, জম্বি প্রসেসের মতো অনেকটা তাই না, P1 কমপ্লিট হয়ে গেছে। এখন P1টাকে যদি আপনি টার্মিনেট করে দিই, আমার P2 কিন্তু এখনো টার্মিনেট হয়েছিল না, তাহলে সেটা কি P2টা আমার কি সমস্যা না একটা, এটা একটা কি ইস্যু ক্রিয়েট করবে। কারণ কি এটা তো এখনো কমপ্লিটই হয়নি, আর যদি কমপ্লিট না হয় আমি এটাকে টার্মিনেটই করে দিই তাহলে কি হবে, এইটা টার্মিনেটেড হয়ে যাবে, এটা মারা যাবে, এটা জম্বি প্রসেসের মতো কাজ করবে, তাহলে এটা কি আমার জন্য একটা ইস্যু হয়ে যাবে। তারপর কি হতে পারে, সিগন্যাল হ্যান্ডলিং, যে ওয়্যার শুড এ সিগন্যাল বি ডেলিভার, কোথায় আমার ধরেন এখানে অনেকগুলো চাইল্ড আছে, তাহলে আমি একে পাঠাবো নাকি একে পাঠাবো নাকি একে পাঠাবো, কোথায় পাঠাবো, এই সিগন্যাল হ্যান্ডলিং করাটাও কি একটা থ্রেডিং এর একটা ইস্যু। থ্রেড পুলটা আমরা মাত্র পড়লামই, যেটা কি এখানে যদি আমার যদি অনেকগুলা থ্রেড আমরা দিতে চাই সেটাও কিন্তু আমার সম্ভব না। থ্রেড পুলটা কি ছিল, আমরা একটা টাস্ক করব, এই পুল থেকে আমরা থ্রেডটা ফেচ করে টাস্কগুলো সম্পূর্ণ করবো, আবার টাস্কটা যখন শেষ হয়ে যাবে পুলে আবার কি ফেরত দিব। তাহলে এটা কিন্তু আমার সবসময় সম্ভব না। কেন সম্ভব না, কারণ আমার থ্রেড পুলেরও কি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ জায়গা আছে তাই না, অ্যামাউন্ট অফ স্পেস আছে। তাহলে অ্যামাউন্ট অফ স্পেসে আমি ধরেন এখানে কি ধরেন 25টাই হায়েস্ট রাখতে পারবো, তাহলে 25টার হায়েস্ট রাখতে যদি আমরা পারি 26 নম্বর জোন, মানে অনেকে ইউজ করতেছে এই পুলটা। তারপর ধরেন এমন একটা মানুষ আসলো, এখন কোনো পুলে কোনো থ্রেডই বাকি নাই, সেই মানুষটার কি করতে হবে, আবার ওয়েট করতে হচ্ছে না, কারণ থ্রেড পুলে তো কোনো থ্রেডই নাই।
তাহলে থ্রেড পুলে যদি কোনো থ্রেডই না থাকে সেটা কি একটা ইস্যু, কারণ থ্রেড পুলেরও কি একটা থ্রেড ক্যাপাসিটি আছে। থ্রেড ক্যাপাসিটি যখন এক্সিড করবে তখন কি তার ওয়েট করতে হবে, বুঝতে পারছি জিনিসটা? তাহলে এটাই কি একটা ইস্যু ক্রিয়েট হয় থ্রেড পুলে। তারপর কি হতে পারে, থ্রেড স্পেসিফিক ডেটা, যে ইচ থ্রেড মাইস্ট নিড ইজ ওন কপি অফ সার্টেন ডেটা। তাহলে কি একটা থ্রেডের অনেক সময় কি ওর কপি লাগতে পারে সার্টেন ডেটার জন্য, আমার আপডেট হতে পারে, কিছু হতে মানে যে কোনো একটা স্পেসিফিক টাস্ক হতে পারে যার জন্য ওই কপিটাই জরুরি। তাহলে এই ধরনের কি ট্রেডিং স্পেসিফিক ডেটাও যদি আমরা কি প্রত্যেকটার জন্য কপি করতে রাখি তাহলে কি আমার রিসোর্সটা অনেক কমে যাবে এবং আমার কি মাল্টি প্রোগ্রামিং করতে আমার ব্যাঘাত ঘটবে, কারণ আমার মাল্টি প্রোগ্রামিং এ কি অনেক স্পেস লাগে, আমার রিসোর্স লাগে। রিসোর্স যত আমার বেশি থাকবে ততই কি আমি ফাস্টার কাজ করতে পারবো, কিন্তু এরকম যদি আমি কপি করে রাখতে রাখি সবগুলার তাহলে কি আমার ফাস্টার কাজ করতে পারবো না। তো এই জন্যই কি আমার ট্রেডিং এ ইস্যুটা ক্রিয়েট হয়ে যায়। তো এই ধরনের ইস্যুগুলার জন্যই কি আমার মাল্টি থ্রেডিংটা একটু কেয়ারফুলি আমার কি হ্যান্ডেল করতে হয়। এই হচ্ছে আমার ট্রেডিং। চ্যাপ্টার 3টা আমাদের খুবই মানে ওএস স্লাইড 4টা কিন্তু আমাদের খুবই ছোট। সো এই আমাদের শেষ হয়ে গেল। আমরা এই রেকর্ডিংটা এখানেই শেষ করতেছি। কারো কি ট্রেডিং নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, আজকে যা পড়লাম সেটা নিয়ে কোথাও কোনো প্রশ্ন আছে কিনা? স্যার কোথায় কোথায় কোশ্চেন হবে একটু এক বেলায় বলে দিলে তো এটা আমি তো ফাইনালে মিডের মতো একটা বলেই দিতাম, যদিও তাও সমস্যা নেই। কি হবে কি কোথায়, এই যে ট্রেডের বেনিফিটগুলো লিখো, এটা হতে পারে। তারপর কি কোথায় হতে পারে, প্যারালিজম এবং কোন কারেন্সির মধ্যে ডিফারেন্সটা লেখো, এটা হতে পারে। অথবা যেটা আমরা ফার্স্টেই বলছিলাম যে একটা সিনারিও দিল, এখানে কোন ধরনের মাল্টিকোর প্রোগ্রামিং ইউজ হয়েছে, সেটা কি ডেটা প্যারালিজম হতে পারে, টাস্ক প্যারালিজম হতে পারে, অথবা কি কোন কারেন্সিও হতে পারে, এটা আপনার সিনারিওর উপর ডিপেন্ড করে। তারপর কি বললাম, স্পিড আপ কত বৃদ্ধি পেয়েছে এটাও হতে পারে, মানে স্পিড আপ কত টাইম বাড়ছে এটাও প্রশ্ন আসতে পারে, অথবা কোর কয়টা লাগতেছে এটাও হতে পারে, যে স্পিড আপ এত বৃদ্ধি পাইছে এটার জন্য কোর কয়টা লাগতেছে এটাও আসতে পারে এই ম্যাথ। তারপর আসতে পারে আর কি, আসতে পারে এই যে মাল্টি থ্রেডের টাইপ, যে 4টা টাইপ এইটা, আর আসার আসলে এই যে লাস্টের লাইন এইটা ট্রেডিং ইস্যুটা, এই ছাড়া আসলে আসার কিছু নাই থিওরি থেকে, ঠিক আছে? স্যার ইস্যুগুলো যদি আসে তাহলে এই পাঁচটা দিতে হবে। হ্যাঁ এই 5টা 4টা দিলেই হবে। আরো কয়েকটা বানায় দিও তুমি। কিভাবে বানাবেন, মানে বানানোর তো কিছু থাকতে হবে। বুঝানো তো কইতেছি স্যার, 4টা 5টা কম হয়ে গেছে স্যার তার কাছে। জাস্ট 4টা 5টা, ভালোই বলছেন, জাস্টই ঠিকই আছে। এটা 2-3 মাস 3 মাস থাকবে অন্তত আশা করি, এরকম যদি আসে তাহলে 3 মাস থাকবে এতে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা অফ করি। জি স্যার।